আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে দেখেছি হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়। এটাতে কি আরেকবার কিছু দেখাইতে হবে এমন কিছু আছে আপনাদের? যে ভাই আমি এটা বুঝি নাই। লাস্টের কয়েকটা আপনার ভাই, ওই যে লাস্টের ভিডিওটা ছিল না, ওটা তো আপনার দেখতে পাই নাই। তো এটা যদি একটু সামারি করে দিতেন ভালো হইতো। ওইটা আজকের ভিডিওতে পেয়ে যাবেন। আচ্ছা, আমরা আরেকবার একটু ক্যাম্পেইন কিভাবে রান করে সেই ক্যাম্পেইনের মতন আমরা যাই। সেলস ক্যাম্পেইন বাকিগুলো একেবারে হুবহু সেম। ঠিক আছে? সো আমরা এখান থেকে কন্টিনিউতে গেলাম, পারচেস সিলেক্ট করে। ঠিক আছে? তারপর এখান থেকে আমরা সার্চ অ্যাডে গেলাম। আচ্ছা, আজকে আমরা একটু ভিডিও অ্যাড দেখি। ঠিক আছে? ডিসপ্লে অ্যাড যা আছে ওগুলো দেখি, হ্যাঁ? যেমন আমরা সেলসের মধ্যে যদি আমরা ডিসপ্লে অ্যাডটাকে দেখতে চাই, যে না আমরা গত ক্লাসে তো সার্চ অ্যাড দেখেছি, আজকে আমরা ভিডিও অ্যাড দেখতে চাই। ঠিক আছে? এটা কিংবা কি আমরা এইছে ভাই, উপরে পারচেজ আর কার অ্যাড টু কার্ট, এটা আর কোনটা? একটু উপরে গেলে? হ্যাঁ, এই যে হ্যাঁ, এখানে অ্যাড এটা টু কার্ট ওয়েবসাইটে পারচেজ। এটা বলতেছে যে ইউজ দিস কনভার্সন গোল টু ইমপ্রুভ সেলস। আমরা কনভার্সন গোল রিমুভ করে দেওয়া যাবে এটা। ঠিক আছে? এটা বাই ডিফল্ট থাকবে অ্যাডের গোল, এটা অবজেক্টিভ আকারে। ঠিক আছে? এটা বাই ডিফল্ট তারা দিয়ে দিচ্ছে। ওয়ান অ্যাকশন কি করতে হবে এটাকে? সো ওয়ান ইনারেটিভ ভেরিফাই টু কনভার্সন অ্যাকশন ফ্রম ওয়েবসাইটে আছে, এটা সেট আপ করতে হবে। ডাইনামিক ভ্যালু আছে, আমরা এটা পরে দেখছি কি করতে হবে। সো আজকে আমরা প্রথমে ডিসপ্লে অ্যাডটা একটু দেখি কি কি আছে। ওকে, ধরেন এইচটিটিপিএস। আজকে আমাদের ক্লাসে মূলত এগুলো দেখবো, এই টপিকগুলো ডিসপ্লে অ্যাড দেখবো, শপিং আর ভিডিওর মধ্যে কি কি আছে সেটা দেখবো, যেহেতু অলরেডি আমরা সবকিছু আলোচনা করেছি। ওকে, আর আমরা দেখবো হচ্ছে গুগল অ্যাডস এর যতগুলো এক্সটেনশন আছে সেই এক্সটেনশন, আর হচ্ছে অ্যাড গ্রুপ কিভাবে তৈরি করা যায়। যদি সেটা অ্যাড একটা রান না করা পর্যন্ত কিন্তু দেখা যায় না, বাট আমরা দেখার চেষ্টা করব যে অন্য একটা অ্যাড গ্রুপ প্রোফাইলের মধ্যে যেখানে অ্যাড রান করা হয়েছে সেটা দিয়ে দেখা যায় কিনা। পারফরমেন্স ম্যাক্স আর সার্চের মধ্যে পার্থক্যটা কি? এটা গত ক্লাসে আলোচনা করেছি। পারফরমেন্স ম্যাক্স এর মধ্যে হচ্ছে যে এটা লম্বা আলোচনা ভাই, এটা দেখতে হবে, নাহলে আমাকে এনে 15 মিনিট আবার আলোচনা করতে হবে। কন্টিনিউতে গেলাম, ডিসপ্লে অ্যাডস, সেলস ডিসপ্লে ওয়ান, তো থার্ড নামে কোনো কিছু হচ্ছে না আমাদের, সেটা দিলাম। দেওয়ার পরে এগুলো তো আমরা কান্ট্রি সবকিছু জানি, শুধু বাংলাদেশি আপাতত দিলাম, ইংলিশই থাকুক। আমি কিন্তু আজকে কোনো কিছু বেশি একটা ডিসকাস করতেছি না এগুলো, কারণ এগুলো গত ক্লাসে খুব ইনডেপথ, একেবারে একটা একটা ধরে ধরে এক্সপ্লেন করা হয়েছে। তাদের আপু খেয়াল আছে তো নাকি? হ্যালো? আচ্ছা, সো অ্যাড রোটেশন এগুলো নিয়ে আলোচনা করছি। সো আপাতত আমরা এগুলো কিছু করব না, এভাবেই থাক, আমরা নেক্সটে যাই। এখানে সে আমার কাছে বাজেট চাচ্ছে, সেট ইউর এভারেজ ডেইলি বাজেট। আমি বললাম যে দৈনিক $10 বা $15 করে আমি খরচ করতে পারবো, কনভার্সন সেল হবে অটোমেটিক্যালি, ম্যাক্সিমাম কনভার্সন ম্যানুয়ালি সেট বিট। এই যে বিটটা আমরা গত ক্লাসেও দেখেছি, আর অটোমেটিক্যালি দিলে সে অটোমেটিক্যালি সেটা করে নিবে। টার্গেট সিপিএ, এটা আমরা দিয়ে গত ক্লাসে আলোচনা করছি, এগুলো প্রত্যেকটা নিয়ে, তাই না? আপনি যদি যেটাই ওপেন করেন না কেন, এই যে ইন্টারভিউর ইনহ্যান্স সিপিসি বিট ফর ইউর অ্যাড গ্রুপ, এগুলো কিন্তু আমরা আলোচনা করছি, তাই না? বিট কিভাবে করতে হয়, কিসের উপর বেস করে বিটগুলো করতে হয়, সিলেক্ট বিট স্ট্র্যাটেজি, এই যে আমরা গত ক্লাসে এটা দেখেছিলাম, তাই না? টার্গেট সিপিএ, টার্গেট আরওএস, এগুলো কিন্তু ছিল না, আরওএস ছিল না, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, ম্যাক্সিমাইজ ক্লিক, এটা দিলে আপনি ম্যাক্সিমাম ক্লিক নিয়ে আসার জন্য চেষ্টা করবে। ম্যাক্সিমাইজ কনভার্সন হচ্ছে সর্বোচ্চ সেলস নিয়ে আসার চেষ্টা করবে। ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, আপনার যারা সর্বোচ্চ টাকা খরচ করে বেশি পারচেস করে, একজন ব্যক্তি 2টা 3টা পারচেস করে, সেটার উপর বেস করে এই অ্যাডটা তারা অপটিমাইজ করে। ঠিক আছে? ডিসপ্লে অ্যাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিউয়েবল সিপিএম, কস্ট পার মিলি যেটাকে বলা হয়, মিলিয়ন বা মিলি। ঠিক আছে? কস্ট পার মিলিয়নের মেন কাজটা হচ্ছে যে আপনি প্রতি 1000 ভিউতে আপনি কত টাকা খরচ করবেন। ঠিক আছে? ইন্টারভিউর ভিউয়েবল সিপিএম, কস্ট পার মিলি বিট ফর ইউর অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপের জন্য আপনি কত টাকা, 1000 ভিউর জন্য আপনি কত দিবেন? ধরেন আমি 1000 ভিউর জন্য আমি, যেহেতু ডিসপ্লে অ্যাড 0.40
0.4 মানে হচ্ছে 0.40, দেখছেন সেমই কথা, আমি যেখানে ক্লিক দিব সেম হয়ে যাবে। সো আমি 1000 ভিউর জন্য এত সেন্ট পর্যন্ত খরচ করতে পারবো, কারণ এটা ডিপেন্ড করবে যে সে আমাকে কিন্তু একটা এস্টিমেশন দিচ্ছে, এস্টিমেশন, ঠিক আছে, যেখানে বেসড অন ইউর টার্গেটিং সেটিংস ডেইলি বাজেট অফ $10 অ্যান্ড বিড অফ এত এভারেজ সিপিএম কত আসবে পার ইয়া হচ্ছে 0.7 থেকে 19, কি পরিমাণ ইমপ্রেশন আসবে 3 লাখ থেকে দৈনিক $10 খরচ করলে কি পরিমাণ লোকের কাছে এটা পৌঁছাবে, 3 লাখ 3.5 লাখ থেকে 8,70,000-এর মতো। তো ধরা যায় যে 5 লাখ 6 লাখ পর্যন্ত আপনি ইমপ্রেশন পাইতে পারেন। 6 লাখ ইমপ্রেশন একজন লোককে 10-12 দেখাইতে পারে, 20-12 দেখাইতে পারে। 10-12 ইমপ্রেশন মানে হচ্ছে একজন লোককে 20 বা 30 বার ইমপ্রেশন হইতে পারে, কারণ সে যখন স্ক্রল করবে, প্রথম আলোতে যদি আমরা বা যুগান্তরে যদি আমরা যাই, ইমপ্রেশন এই জিনিসটা খুব ভালো করে বুঝেন। এই যে ধরেন আমি ওয়েবসাইটটাতে আসলাম, লিখছে সাধারণ স্কুল নেতা কৃষ্ণ গ্রেফতার, বাহ নাইস, ভেরি নাইস। অ্যাড দেখার চেষ্টা করি গুগল অ্যাডস এর, আচ্ছা অ্যাডস নাই যেহেতু, যেটা আছে এটা দিয়ে বোঝার চেষ্টা করি। এই যে দেখেন এই অ্যাডটা আমি একবার দেখছি, তাই না? আমি যদি এখন এই যে আরেকবার যাই তাহলে আরেকবার ইমপ্রেশন, আরেকবার যাই আরেকবার ইমপ্রেশন, তাই না? একই অ্যাড দেখেন নিচে আরেকটা আছে, আমি যতবার যাব দুইটাই ততবার ইমপ্রেশন পড়বে, দুইটাই একবার একবার করে ইমপ্রেশন পড়তে থাকবে, যতবার যাব ততবার ইমপ্রেশন, যতবার যাব ততবার ইমপ্রেশন। বুঝছি না, বুঝি নাই। একজন লোক 20 বার 30 বার ইমপ্রেশন দিতে পারে, আবার 10 বার 5 বার, এবার একজন লোক একবারও ইমপ্রেশন দিতে পারে। বুঝছি কনসেপ্ট? স্ক্রল করবো ততবারই ইমপ্রেশন হবে। হ্যাঁ, ততবারই সে দেখবে, আমি যতবার দেখবো ততবার ইমপ্রেশন। আবার আরেকটা আছে এখানে ভিউয়েবল একটা আছে, আবার 50% যদি দেখেন, এই যে 50% দেখছি না অ্যাডের, কি 50% দেখছি না ডিসপ্লে অ্যাডে, এইটাও মেজারমেন্ট করা হয়, ঠিক আছে? আবার যদি পুরোটা দেখা হয়, অর্ধেক দেখা হয়, এগুলোর উপরে ভিত্তি করে ডিসপ্লে অ্যাডসে। সো সিপিএম মানে কি, কস্ট পার মিলে। আমরা একটু এটার একটা ডিসক্রিপশন পড়ে আসি, দাঁড়ান। সিপিএম ফুল ফর্ম দিলে অনেক কিছু আসবে। সিপিএম, দ্য রোল অফ সিপিএম মার্কেটিং, কস্ট পার মিলি, ঠিক আছে? এখন কস্ট পার মিলি দিয়ে এটাকে কি বুঝে আমরা একটু আরেকবার পড়ে আসি। However, one of the most common pricing models in the digital marketing is CPM. এখন ফেসবুক অ্যাডস দিয়ে আমরা দেখি, ফেসবুক অ্যাডস কিসের উপর ভিত্তি করে হয় বলতে পারবেন? হ্যালো, ফেসবুক না অ্যাডসে ভাইয়া। যখন আপনি একটা ইমেজ অ্যাড রান করেন, সেটাও কিন্তু সিপিএম এর উপর হয়, ইমপ্রেশনের উপর। আপনারা কি খেয়াল করেন না যে ইমপ্রেশন দেখা ওখানে ইয়া করা যায়? আচ্ছা, সিপিএম, the acronym CPM stands for cost per milli, with the Latin French and milli meaning of thousand, মিলন, মিলি মানে কি থাউজেন্ড। আমি যেটা বলছিলাম যে 1000 ভিউতে কি পরিমাণ মানুষের ইমপ্রেশন পড়ে সেটা, এই যে মিনিং অফ থাউজেন্ড, মিলি মানে থাউজেন্ড। ফর দিস রিজন ইউ উইল অফেন সি সিপিএম রেফার্ড টু অ্যাজ এ কস্ট পার থাউজেন্ড। ওকে, 1000 ভিউ করতে আপনি কত টাকা খরচ করবেন। আরেকটা কি সিটিআর, যে ক্লিক থ্রু রেট, আরেকটা কি সিপিএম, আরো কি আছে সিপিএ, কস্ট পার অ্যাকুইজিশন। আচ্ছা, এখন টপ 100, টপ 15 ধরেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ফর ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাড, যেটাই লেখেন না কেন সে এখানে স্ট্র্যাটেজিগুলো আপনাকে বলবে। দু একটা আর্টিকেল পড়লে যে মার্কেটিং স্ট্র্যাটেজিস ইউ শুড ইউজ, এই যে কিছু স্ট্র্যাটেজি আপনি এখান থেকে পড়ে নেবেন। এগুলো না পড়া পর্যন্ত আপনি কিন্তু বুঝবেন না। আন্ডারস্ট্যান্ডিং ইউর চ্যালেঞ্জিং অডিয়েন্স, এরপরে কি আছে পার্সোনালাইজ, এসইও। আচ্ছা, এটা হচ্ছে স্ট্র্যাটেজি, কিভাবে কিভাবে মার্কেটিং করতে হয়। আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে এটাকে কি বলে, ক্রিয়েটিং অ্যাওয়ারনেস ইন দ্য ফার্স্ট ডিজিটাল মার্কেটিং, সিপিএম মিনিং। আচ্ছা, এই ধরনের ইয়াগুলো আপনারা পড়বেন। তার পাশাপাশি 100 ডিজিটাল মার্কেটিং, প্রথম একটা ক্লাসে মেবি আমি এটা এক্সপ্লেন করেছিলাম, 100 ডিজিটাল মার্কেটিং টার্মস। ধরেন 80 আইসে 80 পড়েন, 100 আছে 100 পড়েন, যেটা পান সেটা পড়েন। এই যেখানে
100টা স্ট্র্যাটেজি নিয়ে বলা আছে। কি আছে? হোয়াট ইজ ডেফিনেশন অফ ডিজিটাল মার্কেটিং, টার্মস নিয়ে 100টা টার্মস নিয়ে কথা বলছে। এই যে অন পেজ কি, অফ পেজ কি, টেকনিক্যাল কি, পরে পিপিসি কি, এই শর্ট ফর্ম গুলো যদি আপনারা না জানেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, ডিজিটাল পিআর, স্পন্সর্ড কন্টেন্ট কি কি হইতে পারে, তাহলে আপনি মার্কেটিং শিখছেন কিন্তু আপনি কিন্তু কিছু পারবেন না, অন্যথায় আপনি কিছু বুঝবেন না। অন্য কোনো মার্কেটারের সামনে বসলে আপনি হা করে চেয়ে থাকবেন এই ওয়ার্ড গুলো কি বলে, কন্টেন্ট, কনটেক্সট, কমিউনিটি কি, কনভিনিয়েন্স কি, ঠিক আছে। পরে কি আছে, কি পারফরমেন্স ইন্ডিকেটর আছে, এটা দরকার আছে। যে ব্লগ পোস্ট, ক্লিক থ্রু রেট, এই যে দেখছেন যেটা আমরা একটু আগে দেখছিলাম, ক্লিক থ্রু রেট, কনভার্সন রেট, ট্রাফিক, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট ট্রাফিক, এটা কিন্তু আমরা একেবারে ডিজিটাল মার্কেটিং এর একেবারে প্রথম ক্লাসটাতে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, খেয়াল আছে। ইনবাউন্ড মার্কেটিং, ব্র্যান্ড পজিশন, টার্গেট অডিয়েন্স, কিওয়ার্ড স্টাফিং, এগুলো প্রত্যেকটা ফুল ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করতেছে। ওকে, যদি আপনি চিন্তা করেন যে না শুধুমাত্র ফেসবুক, তাহলে আপনি ফেসবুকটা নিয়ে আরো দেখেন, 100 ডিজিটাল মার্কেটিং, 100 ফেসবুক মার্কেটিং টার্মস। ফেসবুক যে যত ভালো এগুলো জানবে সে তত ভালো মার্কেটার হতে পারবে, কারণ এগুলো ব্যবহার করে কি হয়, টার্মস এন্ড ডেফিনেশন, এই যে 70 টার্মস এগুলো পড়েন। এই যে অ্যামাউন্ট স্পেন্ট, অডিয়েন্স নেটওয়ার্ক, অটো রিফ্রেশ, ইমপ্রেশন, দেখতেছেন এই যে ইমপ্রেশন, ফেসবুক যে ইমপ্রেশনে কাজ করে দেখতেছেন। তারপর হচ্ছে বিড স্ট্র্যাটেজি, বাজেট, বাইং টাইপ, ক্যাম্পেইন আইডি কি, ক্যাম্পেইন স্পেন্ডিং টাইপ কি, প্রত্যেকটা এক্সপ্লেইন করে করে বলে দিবে। আরো পড়েন, একটাতে বেশি পান নাই, ইনডেপথ আলোচনা পান নাই, আরো পড়েন যেটাতে ভালো লিখছে। কি মেজার মার্কেটিং, আচ্ছা এটা না, এটা ফেসবুক প্রেজেন্ট মার্কেটিং, এখানে 120টা নিয়ে আলোচনা করছে। এটা আবার ফুল ডিজিটাল মার্কেটিং নিয়ে। এগুলো যতক্ষণ আপনি না পড়বেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি মার্কেটিং এর যে আপনার পিলার আছে এই পিলারটা কিন্তু স্ট্রং হবে না। কনসেপ্ট ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? এগুলো হচ্ছে বুঝছি ভাইয়া। বেস, এই বেস গুলোকে আপনাকে স্ট্রং করতে হবে। আচ্ছা, ধরেন এই যে আমরা যেগুলো দেখতেছি এগুলো কিসের কোত্থেকে আসতেছে, এগুলোর থেকে কালেক্ট করে করে ওই স্ট্র্যাটেজি গুলো ডেভেলপ করা হয়েছে, ওই ব্লগ আর্টিকেল গুলো লেখা হয়েছে। আচ্ছা, এই যে আমরা 40 সেন্ট খরচ করব 1000 ভিউ এর জন্য, তাহলে আমি কি পরিমাণ টাকা খরচ হবে, এভারেজ ভিউ পার সিপিএম, দেখছেন ভিউ, বিসিপিএম যেটাকে বলে, ভিউয়েবল সিপিএম। নেক্সটে গেলাম, অপটিমাইজিং অ্যাড টার্গেটিং, কাদেরকে করবে এগুলো নিয়ে আমরা দেখেছি। অডিয়েন্স সেগমেন্টেশন, এই যে আমরা গত ক্লাসে বলছিলাম যে এটা ডিসপ্লে অ্যাডের জন্য অডিয়েন্স সেগমেন্টেশনটা সবচেয়ে বেশি জরুরি, তাই না? কারণ ডিসপ্লে অ্যাডটা, এই অ্যাডটা কাকে দেখাবে, এই যে ধরেন এই পেজটাতে আসলাম, এই যে অ্যাডটা ইয়ার থেকে আসতেছে, গুগল অ্যাডস থেকে, যে গুগল অ্যাডস, এই অ্যাডটা যে দেখা যায় ফ্রি চ্যাট জিপিটি এক্সটেনশন, আমাকে এটা দেখাচ্ছে কেন, কারণ আমি রেগুলার, এই যে আমার অল টাইম ওপেন করাই থাকে, এটা লগ ইন দিলে দেখা যাবেন শত শত টপিক নিয়ে আমি আলোচনা এখানে স্টাডি করি। এই জন্য সে আমাকে চ্যাট জিপিটির পেড ভার্সনটা বলছে, আর অলরেডি আমি পেড ভার্সন কয়েকবার পারচেস করছি, সেজন্য চ্যাট জিপিটি বেশি আমাকে দেখাচ্ছে। আবার যদি দেখায় সেটা আইএলস এর ইয়াটিয়া দেখাবে, তাই না? আমরা এটা নিয়ে তো অলরেডি আলোচনা করছি অনেক সময়, তাই না? এটা নিয়ে তো কনসেপ্ট জি ক্লিয়ার যে আমাকে কেন ডিসপ্লেতে এই অ্যাড গুলো দেখায়, ওই যে চ্যাট, কি বলে এটাকে, আইএলস এর পর হচ্ছে যে চ্যাট জিপিটি কেন দেখাচ্ছে, তাই না? এগুলো তো কনসেপ্ট ক্লিয়ার যে কেন দেখায়, জি জি এগুলো দিয়ে আমরা ইনডেপথ আলোচনা করছি। এখন এই জিনিসটা হচ্ছে যে এই যে যার যেটাতে ইন্টারেস্ট সেই জিনিসটা এখানে সিলেক্ট করে দেয়া। যেমন যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টাডি করতেছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ স্পিকিং কোর্স শিখতেছে, ঠিক আছে, যারা শুধুমাত্র ইংলিশ স্পিকিং কোর্স করতেছে বা শিখতে আগ্রহী, এই যে ইংলিশ কোর্সেস, প্র্যাকটিক্যাল ইংলিশ কনভারসেশন অনলাইন, যারা এগুলো করতেছে, কারণ তো গুগল তো জানে এই যে ইমপ্রুভিং ইংলিশ স্কিলস, এগুলো কিন্তু এক একটা টপিক, এই টপিকের আন্ডারে কি পরিমাণ লোক দেখছেন, 10 বিলিয়ন থেকে 1 ট্রিলিয়ন লোক, চিন্তা করছেন ইমপ্রেশন উইকলি। তাহলে এই টপিকগুলো নিয়ে মানুষ এত এত সার্চ করে। এখন ধরেন কেউ একজন লোককে, তার একটাই ধরেন আইএলস এর কোর্স আছে, একটা কোর্স বিক্রি করবে, আইএলস কোর্স বা আইএলস ট্রেনিং, সে এটা লিখলেন ওই টপিকের, যে আইএলস কোচিং, যত জায়গায় ক্যামব্রিজ, টোফেল, সার্ভিস টেস্টিং, এই যে যতগুলো আছে এগুলো টেস্ট, এগুলো দিলে মানে কি ফরেন ল্যাঙ্গুয়েজ স্টাডি, সে বুঝে নিবে কারা এই ধরনের ইন্ডাস্ট্রি নিয়ে স্টাডি করতেছে, স্টাডি অ্যাব্রোড প্রোগ্রাম, কারা এগুলো নিয়ে আলোচনা করে, কথাবার্তা বলে বন্ধু বান্ধবের মধ্যে, গুগলে সার্চ করে, এই সমস্ত মানুষদেরকে দেখাবে
বুঝতেছি এটা কিভাবে কাজ করবে। হ্যালো, কেউ কোনো রেসপন্স করে না। হ্যাঁ ভাই বুঝছি। ডিসপ্লে অ্যাডস এর মধ্যে এই যে টপিকগুলো আপনি এভাবে সিলেক্ট করে দেবেন, যে ব্রাউজে যান, প্রত্যেকটার মধ্যে আপনি এই যে আমরা ফেসবুক অ্যাডসে কিন্তু এগুলো দেখছি, হু দে আর, তারা কারা, ডেমোগ্রাফিক, এই যে নিচে দেখেন এই যে ডেমোগ্রাফিক লেখা, অ্যাফিনিটি লেখা, ইন মার্কেট এন্ড লাইফ ইভেন্টস লেখা। লাইফ ইভেন্টস কি, আমরা ফেসবুকে দেখছি কে বিয়ে করছে কে করে নাই, কার কটা বউ আছে, কটা বাচ্চা আছে, এগুলো কে বিয়ে করছে না করে নাই। এই যে দেখছেন ম্যারিজ, ম্যারিজের ভিতরে ঢুকেন, গেমিং ম্যারিড সুন, যে দ্রুত বিয়ে করবে, রিসেন্টলি ম্যারিড, যে বিয়ে করছে। যদিও গুগলে এই জিনিসটা বোঝাটা একটু টাফ, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে সহজ। ফেসবুকে তো মানুষ এই ধরনের পোস্টগুলো করে, কিন্তু গুগলে এসে মানুষ সার্চ করে যে বউয়ের জন্য কি কেনা যায়, নতুন বউয়ের জন্য। আমরা এইভাবে লেখে মানুষ সার্চ করে না, পারচেস এ গিফট, পারচেস এ গিফট ফর, কি লিখতেছি, নিউ ওয়াইফ, এইভাবে লিখে সার্চ করে না। আবার এটা লেখে না হাউ টু ইমপ্রেস ওয়াইফ, হাউ টু ইমপ্রেস নিউ ওয়াইফ, বা নিউলি ম্যারিড, হোয়াট টু ডু অ্যাজ এ নিউ কাপল, কত কিছু লিখে সার্চ করে। সো এই যে মানুষজন এগুলো লিখে সার্চ করে, গুগল কিন্তু এই যে বুঝতে পারতেছে আপনার কিওয়ার্ড দেখা যে আপনি আসলে নিউলি ম্যারিড, সে গেস করে ফেলে। ওকে, সেটার উপর বেস করে আপনার এগুলো তৈরি হয়ে আছে, আপনাকে সেই সেগমেন্টেশনে ফেলায় দিবে, আর আপনাকে ডিসপ্লেতে খালি এই অ্যাডগুলো দেখাইতেই থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর অপটিমাইজিং অন, আমরা তাহলে অডিয়েন্স সেগমেন্টেশন নিয়ে আলোচনা করলাম। সেলসের ক্ষেত্রে কি ভাই এটা কাজে লাগে না? কিসের জন্য? সেলসে হ্যাঁ, অবভিয়াসলি। এই যে আপনি কি নিয়ে সেলস করতে চান, ক্লোথিং, ক্লোথিং। ধরেন এই যে ক্লোথিং সার্চ দেন, ক্লোথিং রিলেভেন্ট, এই যে ওমেন অ্যাপারেল, মেন্স অ্যাপারেল, যারা যারা এই ক্লোথিং নিয়ে কাজ করতে চায়, যা যা আছে এই যে শার্টস অ্যান্ড টপস, যেটা নিয়ে আপনি দিবেন না কেন সেটাতেই সেই অনুযায়ী মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পর্যন্তটা ইমপ্রেশন আপনি দেখছেন। 10 মিলিয়ন থেকে 4 মিলিয়ন থেকে কত যেন দেখলাম, 10 ট্রিলিয়ন পর্যন্ত উইকলি ইমপ্রেশন দিতে পারবে। তাহলে আপনি চিন্তা করেন আপনার বাজেটও কুলাবে না, যত পরিমাণ ট্রাফিক মানে ইমপ্রেশন সে দিতে পারবে। যেটাই দেন, ক্লোথিং দিচ্ছেন, আপনি শুজ দেন, লিখে খালি সার্চ করেন, মেন্স, ওমেন্স, কিডস, সব এই যে জায়গায় আছে, দেখছেন সব আছে, মেন্স অ্যাপারেল, শার্টস এন্ড টপস। এটা শুজ, শুজ কিন্তু উপরে ছিল, এই যে শুজ, যদি এটা সিলেক্ট করি দেখেন বাড়তে থাকে, এখানে অডিয়েন্সের ইয়াটা বাড়তে থাকে যদি বাজেটটা বাড়ানো হয়। তাহলে আমরা কি দেখলাম, আমরা হচ্ছে অডিয়েন্সের সেগমেন্টেশন কিভাবে করতে হয়। এটা কিছু না, শুধু জাস্ট এখানে লিখে সার্চ দিবেন টপিকে, বাকিটা সে আপনাকে ফালাই দিবে। ফেসবুকে যেমন অনেক অডিয়েন্স সিলেক্ট করতে হইতো, মেন্স ওমেন্স, না, এখানে এমনিতেই হয়। অপটিমাইজিং টার্গেট, হু অপটিমাইজ টার্গেট ইউ আর এক্সপেন্ডিং ইউর ক্যাম্পেইন। আচ্ছা, অ্যাড টার্গেটিং যেহেতু ওরা সিলেক্ট করে রাখছে, অপটিমাইজিং টার্গেট হেল্প ইউ টু মোর ভিউয়েবল ইমপ্রেশন, যারা ভিউ করে তাদেরকে নিয়ে যাবে উইথিন ইউর বাজেটের মধ্যে। গুগল মে ফাইন্ড পিপল বিয়ন্ড ইউর টার্গেটিং সিগন্যালস। ওকে, ডেমোগ্রাফিক এই যে দেখেন ফেসবুকে কিভাবে ছিল, আর এভাবে কি আপনি আননোন কাইটা দেন, এই যে আরেকটু আপনার বাজেট বাইরে যাবে, দেখছেন বাজেট বাইরে গেছে। আপনি আননোন যারা ম্যানও না ওমেনও না, আবার আপনি শুধু মেলদেরকে দেখাইতে চান, দেখেন এই যে আস্তে ধীরে বাড়বে কমবে। এই দেখেন এখানে 15 সেন্টে চলে আসে, দেখেন আমি মেল দিব কমে যাবে, 14 সেন্টে আসছে। আমি এখানে ফিমেল তুলে দিব আরো বেড়ে যাবে, না একটু বাড়ে নাই গো। এরপরে ধরেন 65, এগুলো আমি চাই না, আমি শুধুমাত্র চাই যে আমি 35-44 পর্যন্ত দিব, বা 34 পর্যন্ত দিব। এই দেন পারছে, একটু কমছে, তাই না? নট এ প্যারেন্ট, যার কোনো ছেলে মেয়ে নাই তাকে দেখাবো না, যার সম্পর্কে কিছু জানে না সে, তো এগুলো আপনি এভাবে সিলেক্ট করতে পারছেন, যেটা আমরা ফেসবুক অ্যাডসেও দেখেছি। ইজি জিনিসপাতি। আবার যেই কিওয়ার্ডস, এখন কোন কিওয়ার্ড দিয়ে যদি আপনি চান যে না আমি চাই যে কেউ যদি এই ধরনের কিওয়ার্ড নিয়েও কেউ সার্চ করে থাকে, তার ইন্টারেস্ট থাকে, তাহলে এগুলো লিস্ট দিয়ে দেন। কত ক্লাসিক কিওয়ার্ড আমরা দেখলাম, তাই না? এই যে শুজ ফর সেলস, এই যে কিছু শুজ এখান থেকে যেহেতু বাটা দেয়া,
এই টপিকে যায় সমস্ত লোকজন সার্চ করে তাদেরকে অ্যাড দেখাবা। ওকে, এটা করতে পারি। এরপরে অ্যাড টার্গেটিং এটাতে যাই। টপিক কোথায় কোথায় দেখাবো, ওই যে আরেক, এটা হচ্ছে আগেরটা কি ছিল, অডিয়েন্স, তাই না? এটা কি এন্টারটেনমেন্ট, কমিক্স এন্ড অ্যানিমেশন, কি বলছে সাজেস্ট ওয়েব পেজেস, কি ধরনের ওয়েব পেজ গুলোতে এই টপিক গুলোতে আপনি দেখাইতে চান। আগেরটা হচ্ছে ছিল অডিয়েন্স, আর এখনটা কি কি ধরনের ওয়েবসাইটে আপনি দেখাইতে চান। ওকে, বুঝছি না, বুঝি নাই। এই দেখেন সাজেস্ট ওয়েব পেজেস, অ্যাপস, ভিডিওস অ্যাবাউট। আবার আপনি যদি এখানে চান যে ভাই আমি একটা ইউটিউব চ্যানেল আছে, আমার অ্যাড শুধু আমি এই ইউটিউব চ্যানেলটাতেই ছাড়বো, কি চ্যানেল, ধরেন বাংলাদেশের 10 মিনিট স্কুল, ঠিক আছে? আপনি চাচ্ছেন যে 10 মিনিট স্কুলের এই জায়গাটায় আপনি শুধু অ্যাড রান করবেন, 31 লাখ আছে, ওকে ঠিক আছে, শুধু আমার অ্যাড চলবে যে এখানে যারা ভিউ করে সেই সমস্ত স্টুডেন্টদেরকে। কি করতে পারেন, এই যে ইউটিউব চ্যানেলটা এখানে দিয়ে দেন, 10 মিনিট স্কুল চলে আসবে। টেন মিনিট দেখি না আসলে কেন। স্যার এখানে কি 10 মিনিট স্কুলের সবাইকেই মানে যারা এই 10 মিনিট স্কুলের ভিডিওগুলো দেখবে তাদেরকে এই ভিডিও আমাদের একটা শো করবে, তাই তো? রাইট। কিন্তু যদি এমন হয় যে এটা ছাড়াও আমি আমরা বলছি আরো কি, আমি বলছি কি আপনি যদি স্পেসিফিকলি চান যে 10 মিনিটে দেখাবেন সেটাও আপনি পারবেন, আপনি যদি চান যে পুরো বিশ্বকে দেখাবেন সেটাও পারবেন, আপনি যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে যেটাতে চান। আমি এত শর্ট ভাবে কেন বললাম যে আপনি চাইলে একেবারে ভিতরের একটা যে কোনো একটা জিনিসকে দেখাতে পারেন, আবার আপনি চাইলে একেবারে ব্রডলি সারা বিশ্বের মানুষকে দেখাতে পারেন। আপনি উপরে সিলেক্ট করে দিচ্ছেন কি একটা নিশের যারা ইন্টারেস্টেড, এখানে আপনি চাচ্ছেন যারা এই সমস্ত চ্যানেলগুলোতে ঢুকে, এই সমস্ত ইংলিশ নিয়ে যারা স্টাডি করে, যে সমস্ত ওয়েব পেজ আছে, ওয়েবসাইট আছে, সে সমস্ত ওয়েবসাইটে দেখাবেন। বুকস এন্ড লেকচার নিয়ে যারা আছে, এতে করে কি আমাদের বাজেটে কত তফাৎ আসবে? এই যে দেখেন আসতেছে কিনা, আগে ছিল 13 সেন্ট, এখন সেটা 19 সেন্টে চলে আসছে। তাহলে আপনি স্পেসিফিকলি বলে দিচ্ছেন সে, আরে বাবা এটা কি করছে, আপনাকে এটা ন্যারো করে দিচ্ছে। এক হচ্ছে পুরো সবাইকে দেখাবে, এই সমস্ত ওয়েবসাইট যা আছে সবাইকে দেখাবে আপনার অ্যাড, সমস্ত ওয়েবসাইট গুলোতে দেখাবে। আরেকটা হচ্ছে না, আমি চাই যারা শুধুমাত্র বিউটি ফিটনেস নিয়ে পড়াশোনা করে বা দেখে, ইন্টারেস্ট রাখে, সেই সমস্ত ওয়েবসাইট গুলোতে ইউটিউব ভিডিও গুলোতে দেখাবেন। কি কি দেখাবে, ওই যে আমরা উপরে কি বললাম যে আইএলটিএস এর কোর্স বা কিসের কোর্স, কি কি দেখালাম এখানে প্যাকেট করলাম, এই যে ক্যামব্রিজ, আইএলটিএস এগুলো, তাই না? আমরা সুসু দিয়েছি, এটা কেটে দিই। বুঝছি না, বুঝি নাই। জি বুঝছি। একটা হচ্ছে অডিয়েন্স কারা হবে, আর একটা হচ্ছে কোন ওয়েবসাইট গুলোতে যাবে। আপনি যদি ধরেন একজন লোককে বলে দেন আপনি সবাইকে যাকে দেখবেন তাকে 100 করে টাকা দিবেন, এতে আপনার টাকা বেশি খরচ হবে নাকি আরেকটা হচ্ছে ভাই ন্যারো করে দিচ্ছেন যে একে তুমি যদি পাও তাহলে টাকা দিবা, কোনটাতে খরচ বেশি? হ্যাঁ, সবাইকে দিলে খরচ বেশি। খরচ বেশি, কিন্তু গুগল অ্যাডস এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আপনি যদি বলে দেন যে না আমার শুধুমাত্র একটা দেখাইতে হবে যারা আর্ট এন্ড এন্টারটেনমেন্ট নিয়ে ইন্টারেস্টেড, শুধু তাদেরকে আমার একটা দেখাবেন, ঠিক আছে? তাহলে কি করে দিচ্ছেন, গুগলকে বলছেন যে না তুমি এত প্রসারিত ভাবে কাজ না করে ন্যারো ভাবে করো, তাহলে তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরো ন্যারো করতে তাদের টাকা খরচ হবে, তাই না? জি স্যার ফেসবুকের ক্ষেত্রে যেখানে আমি ন্যারেটেড করলে বা ভিউ বাড়াইলে টাকা বেশি লাগবে, গুগলের ক্ষেত্রে এটা ডিফারেন্ট। এটা যখন আমি কাস্টমাইজ করি তখন আমাদের টাকাটা বেশি লাগতেছে, এই তো? ফেসবুক তো আপনাকে বলছে না যে আপনি এত ইমপ্রেশনের জন্য এত টাকা খরচ হবে, ফেসবুক কি বলছে? ফেসবুক কিন্তু ইমপ্রেশন দেখাচ্ছে ওখানে তো এজ লিমিট ছিল না বাজেটের উপর, হ্যাঁ ওখানেও কিন্তু বলছিল না, কিন্তু দুটোই কিন্তু ইমপ্রেশনে একইভাবে কাজ করে। কি বললাম যে দুইটা একজন আরেকজনকে কপি করে নিছে, তাই না? দুইটা একইভাবে কাজ করে, কিন্তু আমরা ইন জেনারেল যখন চিন্তা করি
একজন লোক 100 জন লোককে খুঁজে বের করতে দিছে, তাহলে এটা কি কষ্ট হবে বেশি, নাকি 100 জন লোককে হায়ার করছে যে না এবার খুঁজো, খরচ বেশি হবে? তো পুরোটা জি হচ্ছে যে উল্টো, মানে উল্টো দিক আর কি। তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি খরচ মানে বেশি কষ্ট করতে হয়, তাহলে তাদের আপনার কাছ থেকে টাকা বেশি কেটে নিবে। আর মোর প্রেসাইজ তো সবাই চায়, তাই না? জি, মানে কাস্টমাইজড। হ্যাঁ, আমি ধরেন বললাম তোমাকে, তুমি চাইলে তুমি উত্তরেও থাকতে পারো, গুলশানও থাকতে পারো। উত্তরাতে থাকলে তোমার ফ্ল্যাট কস্ট পড়বে হচ্ছে যে 30,000 থেকে 40,000 এর মধ্যে। আর যদি তুমি গুলশানে যাও, তোমার হোম রেন্ট পড়বে হচ্ছে 60,000 থেকে 70,000। আপনি তারপরে ডিসাইড করলেন কি যে না আমি গুলশানে থাকবো, তাই না? আপনার প্রেফারেন্স, তার মানে জি ওখানে গেলে বেশি টাকা খরচ হবে, তারপর আপনি গেছেন। কারণ কি, ওখানে থাকলে আপনি বেশি অপরচুনিটি পাচ্ছেন। হইতে পারে সেখান থেকে আপনার বিজনেস গ্রো হবে বেশি, বিক্রি হবে বেশি, কিংবা আপনার সেক্ষেত্রে অন্য কোনো ফ্যাসিলিটি থাকবে। তো এখানেও সেম। নেক্সটে গেলাম, এই যে দেখেন, এই যে দেখেন গত ক্লাসে যে আমরা দেখাইলাম জিমেলের মধ্যে অ্যাড যায়, তাই না? দেখছেন, এই যে দেখেন জিমেলের মধ্যে অ্যাড কিভাবে কিভাবে যায়, দেখছেন? ওই যে দেখাবে এখানে যা দিব তা এখানে আসতে থাকবে। এরপর হচ্ছে ওপেন করার পর কি হবে, ক্লোজ থাকা অবস্থায় যখন এটা ওপেন করা হয় না তখন কেমন দেখাবে। ইউটিউবে কোথায় কোথায় যায়, যে ভিডিওর মধ্যে, ইউটিউবে তো অনেক জায়গা যায়, সে কয়টা দেখাবে। এই যে বিভিন্ন আছে, এগুলোতে ক্লিক করে করে আমরা চাইলে চেক করতে পারি। ওকে, এখন কি আছে এখানে, কি দেয়া যায় দেখেন, ইমেজ দেয়া যাবে, ভিডিও দেয়া যাবে। ওকে, প্রথমে আছে ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল মানে হচ্ছে কোথায় ল্যান্ড করবে, কোথায় ল্যান্ড করবে। অ্যাডে যদি ক্লিক পড়ে কোথায় যায় সেটা ল্যান্ড করবে। বিজনেসের নেম কি, বিজনেসের নেম ধরেন আমি আমার নাম দিলাম লার্ন উইথ আশিক। ধরেন আমার ইউটিউব চ্যানেলকে আমি লার্ন উইথ আশিক, এটার নামটা চেঞ্জ করবো হয়তো। ইন ফিউচার নিজেই ট্রেনিং শুরু করে দিব পার্সোনালি। ধরেন এখানে কি দিলাম, এরপরে কি আছে, নাম দিলাম, তারপর আছে ইমেজ, তাই না? এই যে আপনি ইমেজ দিয়ে দেখাবেন, যে ইমেজের বিভিন্ন সাইজ আছে। কি কি সাইজ আছে, ডিসপ্লে অ্যাড ইমেজ সাইজেস। যদি দেখেন গুগল লিখে দিলে আরো ভালো হবে, গুগল ডিসপ্লে এই ইমেজের সাইজগুলো আপনাকে শিখে নিতে হবে, বা যারা ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, তাদেরকে আপনাকে গাইড করতে হবে যে এই টেমপ্লেট আছে, তুমি এটা আমাকে বানায় দাও। ওকে, এটাতে নাই কেন, এই যে আপলোড ডিসপ্লে ইমেজ স্পেসিফিকেশন ইউএসডি, এই দেন ইমেজের সাইজগুলো হচ্ছে এটা। ঠিক আছে, কোনটার কত কিলোবাইট পর্যন্ত হইতে হবে, কত পিক্সেল থেকে কত পিক্সেল হইতে হবে, সেটা পর্যন্ত এখানে দেয়া আছে। এর চেয়ে বেটার হয় অন্য কোনো ওয়েবসাইট থেকে পড়া, কারণ তারা ডিজাইন সহ দিয়ে দিছে। কোন ইমেজের সাইজ কত পিক্সেল, হাইটে কত, উইডে কত, সেটা সহ এই যে দেখেন বলে দিছে যে এই ইমেজটা যদি এরকম দেখতে 320x100 পিক্সেল, এটা 320x50 পিক্সেল, হাইটে 50 আর হলো 320 হচ্ছে যে উইথে। হাইট তো আমরা বুঝি না। হ্যালো, জি অনেকে আছে কনফিউশন করে ফেলে, মাঝে মধ্যে আমিও নিজে অন্য একটা টপিক নিয়ে কনফিউশন করে ফেলি, মাথার মধ্যে জানি বুঝি কিন্তু কি রে এটা হবে না ওইটা হবে। এই যে দেখেন কি সুন্দর করে তারা কত কিছু দিয়ে দিছে, আপনি খালি জাস্ট একটু স্টাডি করতে হবে যে 300x220 250। এবার যদি এত বড় করে চান 300x600 পিক্সেল, এরপরে যদি এনে চান আচ্ছা, 30। আমার এখানে একটা কোশ্চেন আছে। সাপোজ এখানে আমাকে ইমেজ সাইজটা বলে দিল হুম, যে তুমি এত পিক্সেল পর্যন্ত ইয়ে করতে পারবো, বাট আমি যে পিকচারটা ইমেজটা ডাউনলোড করছি সেটা একটু বড়, সাইজে বড়, তখন কি আচ্ছা দেখেন, কম্প্রেসর, ইমেজ কম্প্রেসর দিয়ে সাইজ আপনি করে যত নিতে হবে? ওয়েবসাইটে ভিজিট করবেন, যত অ্যাড দেখতে পাবেন গুগলে, ডিসপ্লে অ্যাডে যত দেখবেন, কোথাও কিন্তু বে সাইজের কোনো ইমেজ নাই, তাদের এই সাইজের মধ্যেই। বুঝছেন? আচ্ছা আপনি চাইলে আচ্ছা সেটা আপলোডই করতে পারবেন না, নিবে না, কারণ আচ্ছা তাদের অ্যাডের যে সাইজগুলো দেয়া, এখন আপনার অ্যাডের সাইজ যদি বড় ছোট হয় তাহলে কি সেটা দেখাবে? তাদের কোন সাইজ, এরকম গুগলে কোনো জায়গায় নাই যে এরকম সাইজের অ্যাড দেখানো, তাহলে আপনার ওই অ্যাড চলবেই না, নিবেই না। বুঝছি?
এই যে না আমি মানে আমার কোশ্চেনটা কেন এরকম আসছে, গুগলটা তো আমার আর আসলে আইডিয়া ডিসপ্লে অ্যাডে আপনি যত অ্যাড রান করবেন সবগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনার অথবা ওয়েব ডিজাইনারের দিয়ে ডিজাইন করা কোনো অ্যাড, ঠিক আছে? আপনি ওখানে কোনো ইমেজ দিয়ে অ্যাড রান করবেন না, এইটুকু শিওর থাকেন। আচ্ছা আচ্ছা আপনি ওখানে কোনো ইমেজ দিয়ে করবেন না, আপনার কাজ হবে কি দিয়ে করা, সব হচ্ছে গ্রাফিক ডিজাইনার অথবা ইয়াকে দিয়ে এই সাইজের ইমেজ ডিজাইন করিয়ে তারপর করা। এই যে দেখেন আমি একটা ইমেজ চয়েস করলাম, সেই ইমেজটাকে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। এই যে দেখেন এটা কি ঠিক রাখছে, এর বাকিগুলো দেখেন কি কি অবস্থা করে ফেলবে। নিচে যায় কি দিয়া, না স্ক্রল করার কোনো অপশন নাই, সেভ দিলাম। এই যে দেখেন ইমেজ সার্চ করছি না, ওদের যতগুলো ইমেজের মানে সাইজ আছে এই সাইজের মধ্যে সেটাকে অপটিমাইজ করে নিবে। কিন্তু আপনার ইমেজ যদি অপটিমাইজ করতে হয় তাহলে আপনি তো প্রপার যেই আপনার ইয়াটা থাকবে, আপনার যে গোলটা থাকবে যে না এটার মধ্যে একটা টেক্সট থাকবে, ওই টেক্সটটা কাটা পড়বে, তাহলে আপনার লাভ হবে। কারণ গণকে যাই, ডিসপ্লে অ্যাড আমি কখনো রান করি নাই, কাউকে দেখিও না যে কেউ রান করে, কিন্তু এটা হচ্ছে বড় বড় বিজনেস ওনাররা। তারপর কে তাহলে বললে কি আমরা শিখবো না? শিখবো। দেখি আমরা এখানে শিখবো, হয়তো কাজ করি না করি এটা ম্যাটার না, কখনো কাজে লাগতেও পারে কোনো ক্লায়েন্টের জন্য। আচ্ছা এখানে লাস্ট যে দুইবার ঢুকলাম একবারও দেখলাম না। ওই কিভাবে জায়গা খালি রাখতে হয় ওই এর জন্য, অ্যাডের জন্য? এটা হচ্ছে উইজেট দিয়ে জায়গা বানিয়ে নিতে হয়। যদি ওয়ার্ডপ্রেসের সাইট হয় উইজেট আছে, যদি আপনি গুগল এটাকে কি বলে গুগল ব্লগার.com যেটা, ওইটা যদি ব্যবহার করেন তাদের থিমের মধ্যে জায়গা আছে, ঠিক আছে? ওইটা তো একটা প্লাগইন না? বিভিন্ন জায়গা না, যেটা ব্লগার সেখানে তারাই ওই থিমের মধ্যে জানে যে এটা ব্লগিং এর জন্য। এই যেমন এটা হচ্ছে ব্লগার.com এর ওয়েবসাইট দিয়ে করা, ঠিক আছে? ফ্রি হোস্টিং, শুধু ব্লগ আর্টিকেল বানানো যায়। ওদের একটা কিছু টেমপ্লেট আছে, এই দেখেন এই টেমপ্লেটের বাইরে যায় না। অসুবিধা হচ্ছে এই জায়গায় ডিজাইনটা দেখতে তো ভালো না, কন্টেন্ট গুলো পড়াটা এত ভালো না, কিন্তু অ্যাডের জন্য যারা ইনকাম করে তারা এটাই ব্যবহার করে। কারণ হোস্টিং প্যানেলের টাকা দিয়ে তো তার ওই ইয়াটা পৌঁছবে না সারা জীবন ফ্রি। এটা যত জনম আপনি এই ডোমেনটাকে রিনিউ করবেন। এই জন্য আবার গুগলের প্রোডাক্ট তো হ্যাকিং হওয়ার পসিবিলিটি নেই। এ দেখেন সে অ্যাড দিয়ে রাখছে, হয়তো তার ওয়েবসাইটে কোনো একটা ইস্যু হয়েছে যার কারণে অ্যাড আসতেছে না। দেখেন অ্যাডের জন্য জায়গা দেয়া কিন্তু কোনো অ্যাড নাই, বুঝছেন? যে কারণে এটা সাদা দেখা যাচ্ছে। এরপরে এই যে দেখেন এখানে অ্যাডের জন্য আমরা আরো কত জায়গা দেখছিলাম, তাহলে জায়গাগুলো এই যে এই পাশ দিয়ে অনেক জায়গা ছিল, তারপরে এইসব জায়গায় অ্যাডের জায়গা ছিল কিন্তু এগুলো দেখাচ্ছে না। যদিও কন্টেন্টের জায়গায় এগুলো অ্যাড বসাইতে হয়, মাঝখান দিয়া কন্টেন্টের মাঝখানে ওই কোডটা বসাই দিলে অ্যাডের মধ্যে ওই জায়গাটার মধ্যে আসে। আমরা আরেকটা ওয়েবসাইট যে ব্যবহার করি ট্যাগ করার জন্য, এ নোটপ্যাড, এটাতে যাই। মানে এটাতে আমরা কি দেখি, অ্যাড দেখি। এখন আমার দেখায় না অ্যাড, বুঝি না এই ওয়েবসাইটটাতে আসার পর কেন কেন কেন। কালের কণ্ঠ, ধরেন এখানে আসি দেখি গুগল অ্যাডস। এই যে দেখেন গুগল অ্যাডস এই জায়গাটা করে রাখছে। এখন যদি তার অ্যাডটা না থাকতো, এই যে এরকম দেখে, তো এই লেখাটাও থাকতো না, এই লেখাটাও থাকতো না, যে ডিরেক্টলি এরকম এই যে ওই ওয়েবসাইটের মতন এই যে ফাঁকা হয়ে এরকম জায়গা হয়ে থাকতো, তো দেখতে খারাপ দেখা যেত না। এই যে ডিসপ্লে গুগল অ্যাডস, আপনি জায়গাগুলো করে দিচ্ছেন। এই যে দেখেন, যেটা আপুকে বুঝাচ্ছিলাম, এই ইমেজটা যদি আরো লম্বা হইতো তাহলে ছবিটা কি পুরোপুরি ভাবে তার টেক্সট গুলো কি মাপ অনুযায়ী হইতো? কাটা পড়তো না, হয়তো শ্রাবন্তীর এই অর্ধেক কাটা পড়তো, বা শ্রাবন্তী না কি এটা জানি না, পরে এই আপুর অর্ধেক কাটা পড়তো, হয়তো বা বডির অর্ধেক কাটা পড়তো, কিংবা টেক্সটের অর্ধেক পর্যন্ত কাটা পড়তো। তাহলে কি আপনার ফুল কন্টেন্টটা ডেলিভার হইতো? তার একটা দেয়া যে কথা, না দেয়া কি কথা, লস আর লস। আমও যাইতো সালাও যেত। এই যে এই জায়গায় দেখেন বিক্রি শেষ বা ফ্ল্যাট বরাদ্দ, এগুলো যদি সে অর্ধেক কাটা পড়তো কিংবা আরো জুম হয়ে এটা গোলা হয়ে যেত, দেখতে ভালো লাগতো? বলেন না কেন, অ্যান্সার দেন। হ্যাঁ ভাইয়া, লাগতো না। এই যে এগুলো দেখেন, এইটার নাম কি জানো, এই মেয়ের অ্যাক্ট্রেস, জানি না, আমি বাংলা নাটক দেখি না, নাম দেখে তো জানা থাকার কথা। এই হচ্ছে কথা, যদি কাটা পড়ে তাহলে তো আপনার লস। এই দেখেন আমি যে লানুইতে আশিক দিলাম, টাইটেলটা কই আসবে, এগুলো আপনাকে দিয়ে দেখতে হবে কোথায় কোথায় আসে, কি দিলে কি হয়, ইমেজটা কই আসে।
জিমেইলে ওইভাবে দেখাবে, ডিসপ্লে অ্যাডসে দেখেন কিভাবে দেখাবে। এই দেখছেন চুজ ফর হোল ফ্যামিলি, দেখতেছেন এই যে ইমেজের উপর দিয়ে কিভাবে কিভাবে কন্টেন্ট আসতেছে, ডিসক্রিপশন দেওয়া যাবে, এটা দেওয়া যাবে, আর ইউআরএলটা দেওয়া যাবে, ক্লিক দেওয়ার পর সেটা জি। কোথায় যাবে। ওকে, এরপর আপনি চাইলে লোগো অ্যাড করতে পারেন। এখন তো লোগো আপলোড দিতে হবে, কত কিছু করতে হবে, এগুলা প্র্যাকটিস করতে হবে, আপনাদেরকে দেখতে হবে। এমনটা না এখন যেহেতু প্র্যাকটিস করছেন, এখন আপাতত একবার দুইবার সব দেখা রাখেন, লাইফে যদি কোনোদিন কাজে লাগে তখন যাতে আপনার কাছে অপরিচিত মনে না হয়, ইউটিউবে ভিডিও খুঁজতে না হয়, ভাইয়ার ক্লাসগুলো যাতে খুঁজতে না হয়, যে ভাইয়া যেহেতু একবার একটু একটু দেখাইছিল ঠিক আছে আবার একটু যা দেখি, এমন যাতে না করতে হয়। একবার একটু প্র্যাকটিস করে কোথায় কি কি আছে সেটা একটু জেনে রাখেন, ইন ফিউচার মাথায় থাকলে আপনাকে এটা মার্কেটিং অনেক হেল্প করবে। এই যে দেখেন বিভিন্ন অ্যাডের ইমেজের সাইজ, তাই না? দেখছেন এই যে দেখেন কাটা পড়ছে, তাই না? কিন্তু আবার এই জায়গাটা দেখেন এটা কিন্তু পারফেক্টলি অ্যালাইন হয়েছিল, কাটা পড়ছে। তো সাইজে যদি আপনি না করেন তাহলে বে সাইজের কাটাই পড়বে, নিচের লেখা কাটা পড়বে, এটা পড়বে। এজন্য গ্রাফিক ডিজাইনার অথবা ইয়াকে দিয়ে এগুলো মূলত তৈরি করে নেয়, যে লোগো আকারে আসবে। এই যে দেখেন লোগো কাটা পড়ছে আর বাকিটা আছে, আর বাকি ডিজাইনে কি হবে, টাইটেল কি হবে, ডিসক্রিপশন কি হবে, এটা আপনি দিলে সে অটোমেটিক এই ডিজাইনটা সে বানায় ফেলবে। ওকে, ক্লোজ ওপেনে দিলে ইউআরএল চলে যাবে। কিন্তু আমরা কিন্তু কিছুই দেই নাই, কিন্তু সে তার নিজের মতন ফরম্যাট তৈরি করে ফেলছে। এটা হচ্ছে টেক্সট ফরম্যাট, এটাকে বলা হয় রেসপন্সিভ অ্যাড, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে যে না আমি শুধুমাত্র আমি নিজেই আমার ডিজাইন আমি দিব, আমি কারোরটা ইউজ করব না। এই যে ক্রিয়েট অ্যাড, নিজে যে অ্যাডগুলো বানায়, যে আপলোড ডিসপ্লে অ্যাডস, দেখছেন আপনি ডিজাইন করে রাখছেন, আপনি এখন কি করবেন, এইচটিএমএল ফরম্যাট বা বিভিন্ন ফরম্যাট আপলোড করবেন, তাই না? বিভিন্ন ফরম্যাট সাইজের, আর এই সাইজগুলো যদি ডিজাইন করা থাকে যে আপলোড করে দিবেন, সে এই সাইজের অনুযায়ী ইমেজ দেখাবে। এরকম এই ওয়েবসাইটটা কালের কণ্ঠ দেখাচ্ছে, এই যে আপনি সাইজ আপলোড দিয়ে দিবেন, সে অটোমেটিক কোন সাইজে চলে যাবে কোন অ্যাড সেটা সে বুঝবে, আপনার আমার হেডেক না। ওকে, এই যে সাইজটা কি হয়েছে, কুডন্ট আপলোড দিস অ্যাড, কেন ডাইমেনশন আর নট অ্যালাউ, দেখছেন প্রমাণ সহ দিয়ে দিচ্ছে যে ডাইমেনশন ঠিক নেই। তুমি ডাইমেনশন ঠিক করে আসো, যে কি কি ফরম্যাট দেখেন, ইউ ক্যান আপলোড ইউর ইমেজ, জিআইএফ দিতে পারবেন, এগুলো কিন্তু জিআইএফ, ঠিক আছে? জিআইএফ কি গ্রাফিক ডিজাইনার বুঝে, যে বানায় হ্যাঁ বুঝে, জিআইএফ। তারপরে জেপিজি দিতে পারবেন, পিএনজি দিতে পারবেন, HTML5 ফরম্যাটের কোড বানায় সেটা দিতে পারবেন। আবার কি AMPHTML, এটা আরেকটা ফরম্যাট, অ্যাডের ফরম্যাট। এই ফরম্যাটটা AMPTH, এই যে অ্যাবাউট HTML5, এটা শুধুমাত্র অ্যাডের জন্য এই ফরম্যাটটা হয়তো ডেভেলপ করা হয়েছে, ঠিক আছে? এগুলো যারা জানে তারা করে দিবে, ডিসপ্লে অ্যাড তো আপনি পারবেন না এগুলো ডিজাইন করতে, তাই না? যারা এজন্য যারা অ্যাডের ডিজাইন করে তাদের দাম অনেক বেশি, তাদেরকে বড় বড় কোম্পানি তো অনেক টাকা দিয়ে হায়ার করে, ওই সমস্ত গ্রাফিক ডিজাইনাররা যারা এই মাপগুলো জানে। ওকে, কারণ বড় বড় কোম্পানি কি করে, যেমন এই যে মেরিল, রাধুনী, তারা কি দরকার, তাদের এই অ্যাডের জন্য গ্রাফিক ডিজাইনার দরকার, তারা কি করে এই সাইজের জন্য তারা HTML CSS দিয়ে হয়তোবা অথবা GIF ডিজাইন করে তারপর সেটা এই সাইজে আপলোড করে দেয়। দেন কত বড় সাইজে বানাইছে, তাই না? বুঝছেন না বুঝেন নাই? যেটা টেক্সট, এই দেখেন এগুলো কিন্তু আপনি টেক্সট সিলেক্ট করতে পারবেন না, এগুলো টেক্সট সিলেক্ট করা যাবে না, পুরোটা ইমেজ, দেখছেন একবারে সিলেক্ট হয়ে যায়। এটা কিন্তু টেক্সট, এটা কিন্তু পুরোটা ইমেজ, পুরোটা ইমেজ সিলেক্ট করা যায় না টেক্সট। আবার যেটাতে দেখবেন যে টেক্সট সিলেক্ট করা যেতেছে ওটা হচ্ছে যে একটু আগে যেটা আমরা দেখলাম, এগুলো ইমেজ, দেখলেই বোঝা যায় এগুলো কি ইমেজ। HTML এর ফরম্যাটে দিলে দেখেন কোয়ালিটি খুব ভালো থাকবে, আর যদি আপনি GIF JPG দেন এই যেমন গোলাটে গোলাটে দেখা যাবে, বুঝছেন? কিন্তু এইটুকু HTML ডিজাইন করা তো জান বেরিয়ে যাবে, এজন্য তো অনেক টাকা খরচও করতে হবে। দেন এটা একটা লোগো দিয়ে অ্যাড রান করে দিছে, শুধু কি রূপালী ব্যাংক লিমিটেড, শেষ, এটাই তাদের অ্যাড লোগো দিয়ে, যেটা আমরা একটু আগে দেখলাম যে লোগো আপলোড করা। এই ছিল হচ্ছে ডিসপ্লে অ্যাড, তাহলে পারা যাবে ডিসপ্লে অ্যাড। এরপরে কি করবেন, এই যে বাজেট দিবেন, কান্ট্রি দিবেন, কোন জায়গায় যাবে অ্যাড সেটা দিবেন, শেষ, অ্যাড রান হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? পুরোটা একবার রিভিউ দিবেন, তারপর আপনি কি করবেন, রিভিউ শেষ হলে নেক্সটে ক্লিক দিয়ে শেষ এটাকে আপলোড দিয়ে দিবেন।
অ্যাড রান হয়ে যাবে। তাহলে ডিসপ্লে অ্যাড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নাই।